বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ বিজ্ঞান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি এর আগে ক্লাস নিয়েছি, সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম তোমরা জানো, অন্তরীকরণ। সে অন্তরীকরণ এই অধ্যায়টি শুরু করার আগে একটু কথা বলে নেব। সেটি হলো যে আসলে গণিতের আমাদের মূলত তিনটি ভাগ। গণিতকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হলো বীজগণিত, একটি জ্যামিতি এবং একটি হলো ক্যালকুলাস। বীজগণিত এবং জ্যামিতির সাথে তোমাদের পরিচিতি হয়েছে, ক্যালকুলাসের সাথে তোমাদের পরিচিতি আসেনি এখনো পরিচিত হওনি। এই ক্যালকুলাসের দুটি ভাগ, একটি হলো ডিফারেনশিয়াল ক্যালকুলাস, একটি হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই নবম অধ্যায় মূলত ডিফারেনশিয়াল ক্যালকুলাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ইন্টিগ্রাল ক্যালকুলাসটি তোমরা পাবে দশম অধ্যায়ে। ক্যালকুলাস শব্দটি আসলে ল্যাটিন শব্দ থেকে আসছে, ক্যালকুলারি থেকে। ছোট ছোট নুড়ি পাথরকে ক্যালকুলারি বলা হতো এবং সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র এই পাথরগুলোর নামকরণ এবং সেগুলোকে একসাথে সংযুক্ত করে দেওয়া, গণনার এই ইয়ার থেকে আমাদের এই ক্যালকুলাসের নামকরণটি এসেছে। এবং এখানে একটা জিনিস কি লক্ষণীয়, যে বীজগণিত এবং জ্যামিতি বা অন্য কোনো গণিতের যে আমাদের বিষয়গুলি আছে, যে ভাগগুলি আছে, সেগুলো কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলিকে কিন্তু ব্যাখ্যা করতে পারে না, কিন্তু ক্যালকুলাস কিন্তু এই জায়গাতে খুব সফলভাবে ব্যাখ্যা করতে পারে। যার কারণে ক্যালকুলাসের জ্ঞান আমাদের থাকা খুবই জরুরি। অর্থাৎ গণিতের একটি বিশেষ যে একটি শাখা ক্যালকুলাস, এটি সম্পর্কে পুরো ধারণা না থাকলে বিভিন্ন প্রকার ফাংশনের সাথে পরিচিত হওয়া যায় না। বিভিন্ন ফাংশনের বিশেষ করে তাদের চরিত্র বিশ্লেষণ করার জন্য ক্যালকুলাস জানা দরকার। মূলত ডিফারেনশিয়াল ক্যালকুলাস আগে আমরা দেখব। এখানে দেখো যে এই ক্যালকুলাসটি আসলে মূলত নিউটন এবং লিবনিজ নামের আমাদের দুজন এই পণ্ডিত, গণিত বিশেষজ্ঞ, গণিতের কর্ণধারগুলি, এই দুজনেই কিন্তু পৃথক পৃথকভাবেই এই ক্যালকুলাসকে ব্যাখ্যা করেছে এবং গণিতের রাজ্যে তাদের অবদান অনেক বেশি। তো এখান থেকে আমাদের শিক্ষণ ফলগুলো, অর্থাৎ আমরা এখানে কি শিখতে চাই, সেখানে দেখতে পাচ্ছ তোমরা, সেটা হলো লিমিটের ধারণা। অর্থাৎ লিমিট কি জিনিস সেটা আমরা সেগুলো বিস্তারিত দেখবো। সেখান থেকে লিমিটের ধারণা থেকে তার ঢালের একটা ধারণা আসবে। তোমরা জ্যামিতিতে সরলরেখার ভিতরে ঢাল দেখেছো। তারপরে বিভিন্ন ধরনের লেখচিত্র থেকে আমাদের লিমিটের ধারণা আমরা পাবে। তারপরে লিমিট এর দুটি ভাগ আসে, অর্থাৎ ডান এবং বাম, এই নামের দুটি কথা আমরা আসবে সামনে, আমরা দেখবো। এই জিনিসগুলো আমরা আলোচনা শেষে আবারও দেখবো যে এগুলো আমরা শিখতে পেরেছি কিনা। তো যাই হোক, সেখানে আমাদের আরও কিছু আছে ফাংশনের, আমাদের যে চরম মান অর্থাৎ বৃহত্তম ক্ষুদ্রতম মান নির্ণয় আছে এখানে। তারপরে মূলত আমাদের বিভিন্ন ধরনের অন্তরীকরণ যে আমরা করবো সেই ফাংশনকে, সেই অন্তরীকরণগুলো দেখবো, ইত্যাদি ইত্যাদি। সেগুলো আমরা আলোচনার শেষের প্রয়োজনে আমরা দেখবো যে এই বিষয়গুলি আমরা অর্জন করতে পেরেছি কিনা। আমরা সে পর্যন্ত অপেক্ষায় থাকবো। প্রথমে আমরা শুরু করব লিমিট দিয়ে। লিমিট অর্থাৎ এই অধ্যায়ের প্রথম যে আমাদের ধারণাটি, সেটি হলো লিমিট। এই লিমিট সম্পর্কে আমাদের ধারণা পুরোপুরি না আসলে কিন্তু এই আমাদের বিভিন্ন এই শাখাতে বিচরণ করা খুব কঠিন হয়ে যাবে। আমি একটা ধারণা দেখি একটা, সেটি হলো, ধরে নিলাম আমরা একটি সংখ্যার কথা বলছি, 1.99। এই সংখ্যাটির চাইতে 1.99 এর চাইতে এই সংখ্যাটি বড়। এর চাইতে আমি যদি এই কথা বলি 1.99998 ইত্যাদি, এই সংখ্যার চাইতে এই সংখ্যাটি আরও বড়। কিন্তু সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে এরা বড় হলেও আরও আমি একদল কথা বলি, সেটা হলো 1.001, তারপরে 1.001, তারপরে 1.01 ইত্যাদি ইত্যাদি। এ মানগুলি আমরা দেখতে পাচ্ছি যে এ মানগুলোর চাইতে এ মানটি কিন্তু ছোট, এ মানটি আরও ছোট, এবং শেষ পর্যন্ত এ মানটি কিন্তু আসলে এই একের একটি কাছাকাছি মানের দিকেই কিন্তু এগিয়ে আসছে। এ মানটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি তাহলে এখানে আমরা যদি 2 পয়েন্ট করে দিই, 2 করে দিই, তাহলে আমরা দুটি একসাথে মিলে পাবো এটি।
তাহলে এই মানটি কিন্তু 2.01, এর চাইতে কিন্তু এই মানটি ছোট, এই মানটি আরো ছোট, তাহলে এই মানটি সব মিলে এরা কিন্তু 2 এর দিকে অগ্রসর হচ্ছে এবং এই মানগুলো দেখা যাচ্ছে এই মানের চাইতে এই মান বড়, এর চাইতে বড়, এও কিন্তু এর মান নির্দিষ্ট মান 2 এর দিকে যাচ্ছে, 2 এর দিকে যাচ্ছে। তাহলে এই নির্দিষ্ট মানগুলা কিন্তু মূলত আমরা যদি এই কাজ করি, একটি সংখ্যা রেখা কল্পনা করি এবং এখানে যদি আমরা 2 কল্পনা করি, এই 2 মানটি, তাহলে এই মানগুলি আমার এই দিকে অবস্থান করে এবং এই মানগুলি আমার অবস্থান করে এই দিকে এবং উভয় মানগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে 2 এর দিকে, এই মানগুলি ধীরে ধীরে কমতে কমতে আসছে আবার 2 এর দিকে। তাহলে আমরা এই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এই মানটিকে আমরা বলবো এক্স নট ইকুয়াল টু 2, অর্থাৎ এক্স এর মান যদি আমরা চলকের মান ধরে নিই, এগুলোকে যদি আমরা এক্স এর মান ধরে নিই, চলকের মান, চলকের কথা বলবো আমরা একটু পরেই, তাহলে এটিকে আমরা বলবো কি যে এগুলো যদি এক্স দিয়ে আমরা চিহ্নিত করি তাহলে এক্স নট ইকুয়াল টু 2, অর্থাৎ এক্স এর মান 2 নয় বলতে আমরা কি বুঝবো, তাহলে 2 এর চাইতে ছোট অথবা 2 এর চাইতে বড়। এবং মূলত ছোট এবং বড় বলতে আমরা কথাটা যেটা বুঝতে চাচ্ছি, বারবার এই কথাটা বলার চেষ্টা করছি, সেটা হলো কি যে 2 এর কিন্তু খুব কাছাকাছি একটি মানের কথা আমরা কল্পনা করছি, হয় 2 এর চেয়ে ছোট অথবা 2 এর চেয়ে বড়, তাহলে এই মানটিকে আমরা এভাবে বলবো। এখন শেষ পর্যন্ত এই মানটিকে আমরা এরকম একটি চিহ্ন দিয়ে প্রকাশ করবো, এক্স টেন্স টু 2, এটাকে টেন্স টু বলবো, এক্স টেন্স টু 2, এটি 1 হতে পারে, 0 হতে পারে ইত্যাদি, ভিন্ন এক্স এর ভিন্ন মানের কারণে হতে পারে এরকম। এটি আমরা বলবো এক্স টেন্স টু, সাপোজ এক্স টেন্স টু 0 হতে পারে, এক্স টেন্স টু 1 ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা বলবো এক্স টেন্স টু 1, অর্থাৎ আমরা এখানে বলবো যে চলকের মানগুলি ওই নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হচ্ছে এবং সেক্ষেত্রে ওইটি আমাদের বলবো যেটা। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে চলকের লিমিট হলো 2, তাহলে লিমিট বলতে আমাদের এই কথাগুলো বলছিলাম সেটা। এখন আমরা এই লিমিটগুলো বুঝতে আমাদের কিছু সাধারণ একটু সংজ্ঞা, অর্থাৎ কিছু শব্দের সাথে আমাদের পরিচিত হওয়া লাগবে। যেমন চলক বা চলরাশি আমরা কাকে বলছি, গাণিতিক প্রক্রিয়াতে যে সমস্ত রাশিগুলো মানের পরিবর্তন হয়, ইচ্ছামতো আমরা পরিবর্তন হয় বা বিভিন্ন রকম মান দেয়, সেটিকে আমরা বলি ভ্যারিয়েবল বা চলরাশি বা চলক বলি। এগুলো প্রচলিত এই চিহ্নগুলি চলককে সাধারণত এক্স, ওয়াই, জেড ইত্যাদিতে প্রকাশ করা হয়। তাহলে এগুলো আমরা দেখলে সাধারণত আমরা ভাববো এগুলো আমাদের চলক। তারপরে ধ্রুবক, কনস্ট্যান্ট, এই সমস্ত এগুলো আমরা একটু আগে যেটা লিখছিলাম 1, 2, 3, ই, পাই ইত্যাদি, এগুলো গাণিতিক প্রক্রিয়াতে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, এর নির্দিষ্ট মান দেয় বিধায় এগুলো আমাদের ধ্রুবক হিসেবে ব্যবহার। কখনো আবার এগুলো চলক হিসেবে ব্যবহার হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের উল্লেখ করে দিতে হবে যে এটিকে আমরা চলক হিসেবে ব্যবহার করছি না ধ্রুবক হিসেবে। আর প্রচলিত আমাদের চিহ্ন যেমন আমাদের ABCD, ABC, এগুলো আমাদের কিন্তু ধ্রুবক হিসেবে সাধারণত ব্যবহার হয়, কখনো আমাদের চলক হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে চলকের লিমিট আমরা একটু দেখছিলাম, সেটা হলো যে যদি আমরা এ কথা বলি যে এক্স এর তাহলে একটি মান আমরা একটু আগে দেখছিলাম 2 এর দিকে যাচ্ছিল, হয় কমে অথবা বেশি। এক্স এর মান নির্দিষ্ট একটি মান যদি এর দিকে অগ্রসর হয়, হয় এর চেয়ে ছোট অথবা এর চেয়ে বড় এক্স এর মানগুলি, এবং ওই মানের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, তার খুব কাছাকাছি অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এই মানটিকে আমরা বলবো, এক্ষেত্রে বলবো যে পার্থক্যটা যদি, তাহলে এই দুটি মানের মধ্যে খুবই একটা সূক্ষ্ম পার্থক্য হবে, এক্স মাইনাস এ মানটি আমাদের খুবই একটি ক্ষুদ্র সংখ্যা, যে সংখ্যাটা আমরা জানি তার চেয়ে ক্ষুদ্র, অর্থাৎ এ দুটির বিয়োগফল, যেমন একটু আগে আমরা দেখছিলাম এক্স মাইনাস 2, এখন এক্স এর মান আমরা কি দেবো 2.0001 ইত্যাদি এরকম মান দিতে পারি। এ দুটির বিয়োগফল একটি ক্ষুদ্র সংখ্যা হবে, অর্থাৎ 0.001 ইত্যাদি হবে, সেই মান মধ্যে আমরা ধরলাম যে 0.001, এ মানটি খুবই ক্ষুদ্র, এটিকে আমরা বলছি এটি ক্ষুদ্র সংখ্যা। অথবা এ মানটি আমাদের এমন হতে পারতো 1.9999 ইত্যাদি -2, তাহলে সেক্ষেত্রে আমার কি হতো, যেহেতু পরম মান নিচ্ছি, এ মানটি অলওয়েজ আমাদের যেটি পজিটিভ, অর্থাৎ এখান থেকে আমরা পজিটিভ মান চাই, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 2 থেকে যদি এই দুটা মান বিয়োগ করি তাহলে আমরা 0.00 ইত্যাদি কিছু পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা এটা বুঝবো কি যে এই চিহ্নটা আমাদের দেওয়া আছে এই কারণে, এই যে পরম মান চিহ্ন, অর্থাৎ এখানে চলক আমাদের ছোট কিংবা চলক বড় যে কোনোটা হতে পারে, সেক্ষেত্রে এই চিহ্নটিকে আমরা বলবো যে যদি এরকম চিহ্ন আমাদের দেওয়া থাকে এক্স নট ইকুয়াল টু এ, তাহলে আমরা বুঝবো যে এখানে এটি একটি, এই চলক এক্স এর লিমিট হচ্ছে এ, এটি এর সমান নয়, এর চেয়ে ছোট অথবা এর চেয়ে বড়, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এটা আমাদের চলক অর্থাৎ লিমিট, চলকের যে লিমিট সে সম্পর্কে আমাদের এই ধারণাটি।
তোমরা বিস্তারিত বই দেখতে পাবা, আরো পড়বে বইয়ে, বিভিন্ন বইয়ে কিন্তু এর ব্যাখ্যা আছে, অসুবিধা নেই, সেগুলো দেখতে হবে। এখন আমরা যেখানে বলবো কি বাম দিক লেফট হ্যান্ড লিমিট, তাহলে চলকের মান এক্স এর মান যদি আমরা এক্স টেন্ডস টু 2 বলি, তাহলে এক্ষেত্রে এক্স এর মানগুলি এমন হবে 1.99, 1.999 ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষেত্রে এ মানগুলি আমাদের হয়ে যাবে এগুলা আমাদের লেফট, অর্থাৎ চলকের মানগুলি ওই মানের চাইতে ছোট, তার মানে এটিকে আমরা বলবো এক্স টেন্ডস টু 2 মাইনাস, এরকম চিহ্ন দেওয়া হয়। অথবা কোনো কোনো বইয়ে দেখবে এক্স টেন্ডস টু 2 মাইনাস মধ্যখানে থাকতে পারে, অথবা এক্স টেন্ডস টু 2 নিচেও থাকতে পারে। এই চিহ্নটি দিয়ে আমরা বুঝবো যে আসলে চলকের মানটি ওই নির্দিষ্ট মানের চেয়ে ছোট। তাহলে এখন যদি আমরা চলক আমাদের এরকম ছিল আগে, যেটা আমরা বলছিলাম এ মাইনাস, তাহলে আমরা বলবো কি এক্ষেত্রে আমাদের লিমিটটি, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড লিমিট, এটিকে আমরা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ, লেফট হ্যান্ড লিমিট, আমরা আরো বিস্তারিত সামনে আসছি, এরকম চিহ্ন দিয়ে বলা হয় বাম, অর্থাৎ বাম দিকবর্তী লিমিট। ঠিক একইভাবে আমরা যদি রাইট হ্যান্ড লিমিট বলি, রাইট হ্যান্ড লিমিট আমরা খোঁজ করি, তাহলে এক্স টেন্ডস টু হবে এ প্লাস, কিংবা আমরা এখানে বলবো আমরা এখানে এই ক্ষেত্রে আমরা এক্স টেন্ডস টু 2 যদি আমরা এটা আমরা বলি এক্স টেন্ডস টু 2 প্লাস যদি বলি, তাহলে নিশ্চিত এক্স এর মানগুলি হবে 2.001 ইত্যাদি, বা 2.00002 ইত্যাদি। তাহলে এ মানগুলো আমাদের, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মান 2 এর চাইতে বড় বড় মান, সেটি আমাদের এক্স টেন্ডস টু 2 প্লাস হবে, অর্থাৎ এটি আমাদের হবে রাইট হ্যান্ড লিমিট। ফাংশনের সীমা, তাহলে এখন আমরা ধরে নিলাম যে এক্স টেন্ডস টু এ, লেফট অথবা রাইট যে কোনো হতে পারে। সেক্ষেত্রে এক্স এর মান যদি নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হয়, তাহলে ওই ফাংশনটিতে কোন একটি মান দিবে, সে মানটি যদি আমাদের স্মল লেটার এল দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এই স্মল লেটার এলটা এদের বিয়োগ ফলটি, অর্থাৎ এখন আমাদের এটি আমাদের খুবই একটি ক্ষুদ্র সংখ্যা হবে। এটা আমাদের এখন ধারণা যে এই মানটি আমাদের খুবই ক্ষুদ্র হবে। কি শর্তে? শর্ত ছিল আমাদের এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। এটি যেহেতু পজিটিভ, কোনো কোনো বইয়ে দেখবে এভাবে লেখা আছে, 0-র চাইতে বড়, ডেল্টা চেয়ে ছোট, অর্থাৎ এখান থেকে আমাদের, অথবা কোনো বইয়ে কিন্তু এটুক থাকবে না, এটুক না থাকলেও কিছু যায় আসে না, অর্থাৎ এই মানটি আমাদের পজিটিভ। এটা একাধিক বইয়ে এক রকম লিখতে পারে। সেক্ষেত্রে যদি আমরা এখন মান পাই, এরকম শর্ত পূরণ করে লিমিট যদি আমার ক্ষুদ্র হয় এবং ফাংশনের যদি মানটি আমরা যে মান পাবো সেই মানটি এর বিয়োগ ফলে যদি ক্ষুদ্র হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু এল। এই তো আমাদের হলো ফাংশনের সীমা। অর্থাৎ এটিকে আমরা বলবো কি যে এক্স এর মান যদি নির্দিষ্ট একটি মান এ দিয়ে অগ্রসর হয়, তাহলে ওই ফাংশনটি যে মানটি দেয় সে ফাংশনটি হবে, আর সে মানটি হবে ওই ফাংশনের সীমা। এখন একটু ছোট্ট একটু কথা, সেটা আমরা দেখি যে এই দুটি চিহ্ন আমাদের এরকম, তোমাদের কোথাও কোনো ব্রিফ কোশ্চেনে, অ্যাডমিশন টেস্টে যে কোনো জায়গাতে হয়তো আসতে পারে, আবার কোশ্চেন হিসেবে আবার তোমার শর্ট কোশ্চেনও দিতে পারে। এফ অফ এ সাপোজ, এবং আরও একটি চিহ্ন লেখা আছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স। এই দুটি আমরা একটু আলাদা দেখতে চাই। এই দুটি বলতে আমরা কি বুঝছি এখানে? আমরা বলতে চাচ্ছি কি, একটু আগে বলছিলাম যে এক্স টেন্ডস টু এ মানে কি, এক্স এর মানে এ হবে না, হয়েছে ছোট না হয়েছে বড়। এফ অফ এ বলতে আমরা বুঝছি ওই ফাংশনটিতে সরাসরি এক্স এর মান এ বসিয়ে দিলে যে মানটি পাওয়া যাবে সেটি এফ অফ এ অথবা ফাংশন অফ এ। আর এটি হবে আমাদের কি, ওই লিমিট, ওই চলকটি যদি একটা নির্দিষ্ট মানে দিয়ে অগ্রসর হয়ে ফাংশন যে মান দিবে, সেই ফাংশনটি আমরা এভাবে প্রকাশ করি। সেই মানটি কি হবে আমাদের জানা নেই, কিন্তু এখানে আমাদের ডাইরেক্ট মান বসবে, আর এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট ওই মানটি বসবে না। পার্থক্যটি এটুক, আরো বিস্তারিত তোমরা বইয়ে দেখতে পাবে। এক্ষেত্রে আমাদের লিমিটের প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের বিভিন্ন ক্ষেত্রে এরকম জিনিস দেখা যাবে। দুটি ফাংশন হতে এরকম ভাবে থাকতে পারে, লিমিট এক্স টেন্ডস টু 0 হয়তো দেওয়া আছে সাইন এক্স বাই এক্স, এটি দেখা যাবে এরকম। আমরা সরাসরি এক্স এর মান যদি বসে তাহলে 0/0 আকার হয়ে যাবে। কিংবা লিমিট এক্স টেন্ডস টু 1, আমরা এই কাজ করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। এক্স এর মান যদি আমরা 1 দিই তাহলে 0/0 হয়ে যাচ্ছে। তাহলে এই আকারগুলিকে বলা হয় 1 নির্ণেয় আকার। এগুলো কিন্তু 1 নির্ণেয় এবং অসংজ্ঞায়িত দুটো আলাদা জিনিস। অসংজ্ঞায়িতকে সংজ্ঞায়িত করা যায় না বা ব্যাখ্যা করা যায় না, কিন্তু 1 নির্ণেয় আকারকে আমাদের অনেক সময় বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে তাকে নির্ণয় করা সম্ভব হয়।
তার মানে এরকম আকৃতি হতে পারে। আবার এটি আমাদের কি স্টাইলের হচ্ছে, 0/0 আকার হচ্ছে, ইনফিনিটি আকার হতে পারে। এরকম বিভিন্ন ধরনের আমাদের আকার আকৃতি আছে, এগুলোকে আমরা বলবো অনির্ণেয় আকার। এই অনির্ণেয় আকারকে আমরা একাধিক পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি বা আমরা চেষ্টা করব সেইগুলো। তারই দুটি পদ্ধতি, একটি হলো বিস্তারযোগ্য পদ্ধতি, অর্থাৎ এটিকে আমরা বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করব, বিভিন্ন প্রকার ফর্মুলা প্রয়োগ করব, অথবা হরলবকে কিছু দিয়ে গুণ করবো, ইত্যাদি ইত্যাদি প্রয়োগ করে আমরা এই পদ্ধতিতে প্রবলেম সলভ করবো। সেটি আমাদের হলো বিস্তারযোগ্য পদ্ধতি। আর একটি পদ্ধতি আছে, সেটি হলো লোপিতাল পদ্ধতি বা এল হসপিটাল বা লোপিতাল বলে। এল হসপিটাল ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, ইনি একটি আবার পদ্ধতি দিয়েছেন যে যদি কোনো ফাংশনের ক্ষেত্রে আমাদের এখানে আমরা ধরে নেব দুটি ফাংশন, একটি এফএক্স একটি জিএক্স, তার মানে আমরা এটিকে বলবো আমার এফএক্স আর হরটিকে বলবো আমরা জিএক্স। এই দুটি ফাংশনের যদি এরকম আকৃতি দেয়, অর্থাৎ 0/0 আকার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই হর এবং লবকে ডেরিভেটিভ করবো। সেক্ষেত্রে আমরা পরে আমি বিস্তারিত বলছি। এখন আপাতত আমরা এখানে থাকি যে বিস্তারযোগ্য পদ্ধতি একটি, আর একটি হলো এল হসপিটাল পদ্ধতি। আমরা দুটি পদ্ধতিতে দেখবো প্রবলেম সলভ করে। যেমন একটি দেখতে পাচ্ছি বিস্তারযোগ্য পদ্ধতি। এখনই আমরা জিনিসটা একটু আলোচনা করলে আমাদের ক্লিয়ার হবে। বিস্তারযোগ্য পদ্ধতি বলতে আমরা কি বুঝছি, অর্থাৎ প্রবলেম আমরা সরাসরি যদি আমরা চলকের মান বসিয়ে দিই, লিমিট বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের যেমন লিমিট x টেন্ডস টু 0 1 + 3x (-1 - 4x) ডিভাইড বাই x। এখানে আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি যে x এর মান যদি সরাসরি বসিয়ে দিই, এখানে আসলে x এর মান সরাসরি বসানো যাবে না, এখানে বসানো যাবে না বা কোথাও যাবে না, আবার কোনো কোনো বইয়ে বসেও দেয়। সেটা হলো কি, ওই মানটি আমাদের হিসাব করে সরাসরি লিখতে হবে যে x এর মান 0 দিয়ে গেলে এখানে আমরা শেষ পর্যন্ত কি রেজাল্ট পাবো সেটি আমাদের লিখতে হয়। এই বিতর্কিত জিনিসটি আমি অন্যদিকে যাব না। তারপরে যাই হোক, কোনো কোনো বইয়ে আবার সরাসরি মান বসিয়ে দেখায়, আর আমি কিন্তু বসাবো না, আমি মুখোমুখি হিসাব করে বলবো যে এই মানটি এদিকে অগ্রসর হলে এই রেজাল্টটি এরকম হয়, এটি দেখাবো। তাহলে এখানে সরাসরি x এর মান যদি 0 বসে, তাহলে কি হবে, এটি 0 1 মাইনাস এটি 0 হয়ে যাবে, 1 - 1 হবে, তাহলে 0 হবে 0/0। এই 0/0 আকার এগুলা, এটা তো আমরা লোপিতাল প্রয়োগ করতে পারবো। তবে এটাকে আমরা বিস্তার করবো, অর্থাৎ এখানে আমাদের কিছু কৌশল অবলম্বন করলে এই জটিলতাটি দূর হয়ে যায়। যেমন 1 + 3x ডিভাইড বাই x ইন্টু 1 - 4x। এই কাজটি আমি করেছি। কি করেছি, এই জিনিসটি দেখো তোমরা, এখানে মাইনাস ছিল, আমি প্লাস দিয়ে একই রকম জিনিসকে, অর্থাৎ এগুলোর আমরা কনজুগেট নাম্বার বুঝি, কনজুগেট নাম্বার দিয়ে গুণ করেছি। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ায়, তাহলে এটি এখন দাঁড়ায় আমার লিমিট x টেন্ডস টু 0 a - b ইন্টু a + b। তাহলে a² - b², তাহলে 1 + 3x মাইনাস -1 + 4x হয়ে যাবে। আমি একটু সংক্ষিপ্ত করছি, 1 - 4x। এই তো, তাহলে আমার a1 কেটে যাবে, লিমিট x টেন্ডস টু 0, এখানে আমার হয় 7x বাই x ইন্টু 1 - 4x। x আমি ক্যান্সেল যদি করে দিই, তাহলে আমার এখন x এর মান যদি 0 বসে, তাহলে আমরা কি পাবো, উপরে 7 নিচে 1, দিস ইজ 7/1 = 7। তাহলে একটু আগে দেখছিলাম আমরা যে সরাসরি মান বসিয়ে দিলে আমাদের মান পাচ্ছিলাম না, কেমন একটা অনির্ণয় আকার আসছিল। আবার কিছু প্রক্রিয়া, অর্থাৎ কিছু পদ্ধতি আমরা অবলম্বন করেছি, হর লবকে গুণ করেছি, গুণ করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে না, আমরা একটা সুন্দর একটি মান পাচ্ছি, তার মানে অনির্ণয় আকারকে নির্ণয় করা যাচ্ছে। সেক্ষেত্রে আরও এরকম একই প্রবলেমগুলি আছে, সেগুলো তোমরা দেখতে পারো। যেমন এরকম একটি প্রবলেম দেওয়া আছে এখানে বই, তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রবলেম দেওয়া আছে। আশা করি তোমরা জিনিসগুলো প্রয়োগ করতে পারবে বা চেষ্টা করবে। যেমন লিমিট x টেন্ডস টু 0 x² + 3x x টেন্ডস টু ইনফিনিটি x² + 3x ডিভাইড বাই 2x² - 5 2x² - 5। এখানে আমাদের একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে সরাসরি যদি আমরা x এর মান লিমিট x এর ইনফিনিটি মান বসি, তাহলে ইনফিনিটি আমরা বলছিলাম যে এরকম ইনফিনিটি এরকম আকৃতি, এটি অনির্ণয় আকার, এটিকে নির্ণয় করা যায় কিনা আমরা দেখে চেষ্টা করি।
লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। আমরা যদি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নিই, এক্স স্কোয়ার কমন নিলে 1 + 3/x হবে, ডিভাইড বাই এক্স স্কোয়ার কমন নিলে আমরা পাবো 2 - 5/x স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এখন যদি আমরা নতুন করে লিখতে পারবো ইচ্ছা করলে বাকি অংশটি, ইনফিনিটি সামথিং আমরা জানি 3/∞, তাহলে সামথিং বাই ইনফিনিটি এটি কিন্তু আমাদের 0 হয়ে যাবে, তার মানে থাকবে উপরে 1। তাহলে আমরা এই লিমিটটি আর বসাবো না, 1 থাকবে। অর্থাৎ আমরা যখন মান বসিয়ে দেবো তখন আর লিমিট লেখার দরকার হবে না। আগের অঙ্কে আমি লিখে ফেলছিলাম, হয়তো কি খেয়াল নেই। যখন আমরা লিমিটটা বসিয়ে দেবো তখন আর এই চিহ্নটি আমাদের আর আসবে না। অর্থাৎ আমরা যদি লিমিট এখন বসাই দিই তাহলে কি থাকবে, 1 + 0 লেখার দরকার নেই, লিখতে পারো 1 + 0 লিখতে পারো, অথবা সরাসরি লিখতে পারা যেতে পারে। আবার এখানে দেখতে পাচ্ছি থাকে আমাদের কত, 2 / 2 এটিও আমাদের 0 হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত আমরা পাবো হাফ। তাহলে যে মানটি ইনফিনিটি আসছিল সে মানটি আমাদের হয়ে যাচ্ছে হাফ, অর্থাৎ একটি মান আমরা পাচ্ছি এখানে। সেক্ষেত্রে আমাদের এরকম প্রবলেমগুলি সলভ করতে হবে। আরও একটি প্রবলেম এরকম তোমাদের বইয়ে বিভিন্ন বই আছে বিস্তার করে দেওয়া আছে, সেটা হলো লিমিট এক্স টেন্স টু x⁴ - a⁴ ডিভাইড বাই √x - √a ½ ইতিও থাকতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রবলেম, তোমরা এইরকম একটি ফর্মুলা তোমরা তৈরি করতে দেখতে পাবে, x টেন্স টু a x⁴n - a⁴n ডিভাইড বাই x - a। এরকম একটি ফর্মুলা থেকে সরাসরি লিখতে পারবো n⁴n - 1। এটা কিছুই না, এখানে সরাসরি আমরা যদি ভাগ করে দিই, এখানে আমি যদি সরাসরি ভাগ করে দিই, ভাগ ফলের ক্ষেত্রে তখন আমরা যদি x এর মান n বসিয়ে দিই তাহলে কিন্তু এটা সরাসরি চলে আসবে এই ফর্মুলাটি। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটি হলো আমরা √x = যদি আমরা y ধরে নেই তাহলে আমরা এখানে পাবো, আর √a = যদি b ধরে নেই তাহলে কিরকম জিনিস পেয়ে যাবো আমরা, লিমিট x টেন্স টু a যদি হয়, x টেন্স টু √a হয়, তাহলে y টেন্স টু b হবে। তাহলে আমরা এখানে y টেন্স টু b লিখতে পারি। আমরা দেখতে পাচ্ছি এটা যদি এদিকে যায় তাহলে এটা এদিকে যাবে, তাহলে এখান থেকে আমরা মান পাবো, x এর মান আমরা বসতে, তাহলে পাবো y⁴ - b⁴, যেহেতু আমরা একে চেঞ্জ করেছি b দিয়ে, ডিভাইড বাই y - b। এটি একই রকমই। অথবা আমরা যদি আর কিছু করতে না চাই, এইটিকে যদি আমরা ভাগ করে দিই, y⁴ - b⁴ কে y - b দিয়ে ভাগ করে দিয়ে ডাইরেক্ট y এর মান b বসিয়ে দিই, তারপর আমরা ফর্মুলা আমরা পাবো সরাসরি এখান থেকে এরকম, অর্থাৎ 7 b⁴ 7 - 1, অর্থাৎ 7 b⁴ 6 = 7। b এর মান আমরা বসাবো √a, তাহলে √a⁴ 6 তার মানে হবে 7 a³ হয়ে যাবে। দেখতে পাচ্ছি পাওয়ার আমরা হবে, এই তো আমাদের এইভাবে। তাহলে আমরা এখান থেকে সরাসরি এটাই, অথবা আমরা এখান থেকে যদি ফর্মুলা লিখতে চাই তাহলে আমাকে এটি নোট দিতে হবে যে আমরা জানি এরকম, অথবা এখান থেকে সরাসরি আমরা একটি লাইন খালি শুধু ভাগ করে দিয়ে, পৃথক ভাগ করে দিয়ে লিমিট বসিয়ে দিলে কিন্তু এই আমার লাইনটি হয়ে যাবে, তাতে যায় আসে না, এরকম করা যেতে পারে। তাহলে আমরা দেখলাম এটা। এবার এল হসপিটাল বা লোপিটাল নিয়ে একটু আলোচনা করি। সেটি হলো আরও একটি পদ্ধতি, আমার খুব গুরুত্বপূর্ণ এইটি পদ্ধতিটি। এটি বিশেষ করে জটিল কিছু প্রবলেম সলভ করতে গিয়ে খুব দ্রুত পাওয়া যায়, সেখানে কিছু শর্ত কিছু দেওয়া লাগবে। এই শর্তগুলো একটু খেয়াল করা লাগবে। আমরা মূলত ধরলাম x = a বিন্দুতে, তার মানে কি আসলে আমরা বলছি x টেন্স টু a এরকম কথায়, অর্থাৎ এরকম বিন্দুতে যদি ফাংশন, আমাদের দুটি ফাংশন, একটি f(x) এবং একটি g(x), দুটি ফাংশন থাকবে, অর্থাৎ হর এবং লব আকারে থাকবে। সেক্ষেত্রে এটি তোমাদের একটি নতুন কথা, এটি টেলর ধারায় বিস্তারযোগ্য হবে। এটার সাথে তোমাদের পরিচিতি হয়নি বা হবেও না, তোমাদের এ লেভেলে অনার্স ফার্স্ট ইয়ারে গিয়ে তোমরা এই জিনিসটি পাবে যে টেলর ধারাটা কি। তবে ম্যাকলরিনের ধারা পাবে তোমরা এই অধ্যায়ে শেষের দিকে পাবে। আমি হয়তো চেষ্টা করবো সেটিকে তোমাদের দেখানোর জন্য। সেখান থেকে আমরা পাবো এটা ম্যাকলরিনের ধারা। সে ম্যাকলরিনের ধারার ওই জায়গাতে তোমাদের সাথে টেলর ধারার একটু সম্পর্কিত করে দেবো ওই সময়। আপাতত তোমাদের টেলর ধারা এখানে থাক। তাহলে ম্যাকলরিনের সাথে টেলরের ধারা একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আমি তখন করে দেবো। এটি একটা গেল, 1 নম্বর শর্ত গেল। 2 নম্বর শর্ত হলো কি, f(a) এবং g(a), অর্থাৎ যে আমাদের লিমিট দেওয়া আছে,
এটি উভয় ক্ষেত্রে তো জিরো হবে, কারণ আমরা বলেছি যে 0/0 আকার হওয়া লাগবে। তাহলে অর্থাৎ সরাসরি আমরা লিমিটের মান যদি বসিয়ে দিই, অর্থাৎ চলকের সীমা যদি বসিয়ে দিই, তাহলে উভয় ক্ষেত্রে দুটি মানই কিন্তু শূন্য হবে। এবং 3 নাম্বার ক্ষেত্রে আমাদের করতে হবে কি, এটি আমরা সামনে আসছে তৈরি করব আমরা G' এটি থাকবে বিদ্যমান হওয়া লাগবে। অর্থাৎ এই চিহ্নটি কিন্তু অন্তরীকরণের চিহ্ন, ডেরিভেটিভের চিহ্ন, সেটা সামনে আসছে, আমাদের সামনে ক্লাস আমরা দেখাবো। এটিও আমাদের এখন অজানা একেবারে। তাহলে F' অর্থাৎ ফাংশনকে অন্তরীকরণ করার পর সেই ক্ষেত্রে ওই চলকের মানটি বসিয়ে দিলে আমাদের এরকম ঘটনা হবে। এর দুটোরই ক্ষেত্রে মান বিদ্যমান হয়। বিদ্যমান বলতে আমরা কি বুঝছি তাহলে? বিদ্যমান বলতে অর্থাৎ অন্তরীকরণ করার পর ওখানে ওই চলকের মান যদি আমরা বসি, তাহলে মান পাবো, সুযোগ কথা কিছু একটা মান আমরা পাবো, মানে অসংজ্ঞায়িত বা অনির্ণয় এরকম কোনো আকার আসবে না। সেক্ষেত্রে এই 3টি শর্ত যদি পূরণ করতে পারে তাহলে লপিতাল প্রয়োগ করা যাবে। লপিতাল তাহলে কি বলছে? তাহলে লিমিট x টেন্ডস টু a fx/gx যদি এরকম ফাংশন থাকে, এটিকে আমরা ডেরিভেটিভ করব লিমিট x টেন্ডস টু a f'(x) অন্তরীকরণের চিহ্ন, আরও চিহ্ন আছে সামনে আমরা দেখব G'(x) এটি আমরা বের করব। বের করার পর এখন সরাসরি এই লিমিট বসিয়ে দেবো, অর্থাৎ f'(a/G')। এখন প্রশ্ন হলো, একবার ডেরিভেটিভ করে যদি আমরা এই মানটি আমরা না পাই, এরকম না আসে, আবার যদি 0/0 আকার হয়ে যায়, আবার আমরা তাকে ডেরিভেটিভ করবো। অর্থাৎ এই প্রক্রিয়াটা আমাদের অব্যাহত থাকবে যতক্ষণ না আমরা এই মান পাবো। সেগুলো আমরা এখনই দেখবো, এটি প্রবলেম সলভ করবো। যেমন এখন একটা দেখতে পাচ্ছি, সেটি হলো, তাহলে আমাদের কি খেয়াল রাখা লাগবে? উভয় মানই 0 হবে, আকার 0/0 হতে হবে। তাহলে উভয় ক্ষেত্রে দুটি মানই কিন্তু পেতে হবে। সেক্ষেত্রে আমরা রেজাল্ট পেয়ে যাব। দেখি আমরা এক্ষুনি যে কোনো মান x এর যে কোনো মানের জন্য হতে পারে। আমি x = a লিখেছি, x এর মান যে কোনো মান, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি x টেন্ডস টু লিমিট x টেন্ডস টু 0 1/x মাইনাস cot x। এটি আমরা দেখি, আমরা সরাসরি যদি মান বসিয়ে দিই তাহলে কি হয়? 1/0 ইনফিনিটি এবং cot 0 মান আমরা জানি এটিও ইনফিনিটি। তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হয়ে যায়, যেটি একেবারে মিনিংলেস। গণিতের রাজ্যে এটির কোনো ব্যাখ্যা নেই বা এটির কোনো অর্থ নেই। তাহলে এটিকে আমরা এক কাজ করতে পারি, দেখি লিমিট x টেন্ডস টু 0। একটু কথা বলে নিই, সেটি হলো কি যে 0/0 আকার আবার অনেক সময় হয়েও থাকে, আবার কখনো করে নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা দেখি 1/x মাইনাস cos x বাই sin x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 x sin x মাইনাস x cos x। এখন আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা x এর মান যদি 0 বসাই, এটি 0, এটি 0, এটি 0 হয়ে যায়। তাহলে এখন আমরা এটি দেখতে পাচ্ছি, এর সাইডে আমরা নোট দেব 0/0 আকার। এই আকৃতিটা আমার, এই বর্তমান আকৃতিতে 0/0 আকার। তাহলে আমার এখন এল হসপিটাল বা লোপিতাল ফর্মুলা প্রয়োগ করা যাবে। অর্থাৎ সে কাজটি আমাদের কি, এখন লিমিট x টেন্ডস টু 0, আমি বলছিলাম ডেরিভেটিভ করা লাগবে, অন্তরীকরণ। সে কাজটি তোমাদের এখন করতে হবে, যেটি তোমাদের জানা নেই। এবং যখন অন্তরীকরণ তোমরা শিখে ফেলবে, খুব ইজি পেয়ে যাবে। sin x এর ডেরিভেটিভ হবে cos x মাইনাস, এখানে আবার দুটো ফাংশন আছে যেটা আমরা শিখিনি এখনো, আপাতত মনে করো এভাবে মেনে নাও। সেটা হবে কি, একটিকে রেখে দেবো, cos x কে ডেরিভেটিভ করলে হবে মাইনাস sin x, তাহলে প্লাস করে দিলাম sin x, আবার মাইনাস হবে cos x যদি রেখে দিই, অর্থাৎ একটিকে রেখে তো আরেকটাকে ডেরিভেটিভ করলে x এর জন্য 1 পাবো, আমরা দেখবো সামনে, ডিভাইড বাই এখানে আবার ইউভি x যদি রেখে দিই sin x এর জন্য cos x প্লাস এবার sin x রেখে দিই, x কে ডেরিভেটিভ করলে 1 ইত্যাদি। এই মানগুলি আমরা পেয়েছি। এখন আবার দেখতে পাচ্ছি ইটা কেটে যাচ্ছে, থাকে কত, লিমিট x টেন্ডস টু 0 x sin x বাই x cos x প্লাস sin x। এখনো x এর মান হবে 0 বসালে 0, এটিও 0 হয়ে যায়, 0/0 আকার। আবার আমরা তাকে ডেরিভেটিভ করব, এই প্রক্রিয়া আমাদের চলবে। আবার ডেরিভেটিভ করলে হয়তো এর পরে আমরা তার মান পেয়ে যাবো। যেমন আমরা ডেরিভেটিভ যদি করি লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে আবার লিখবো 0/0 আকার। তাহলে x রেখে দিলাম sin x এর জন্য cos x প্লাস sin x রেখে দিলাম x এর জন্য 1, পরে x রেখে দিলাম cos x এর জন্য মাইনাস sin x, তাহলে মাইনাস দিলাম প্লাস। কিন্তু তোমাদের বারবার বলছি, এই প্রক্রিয়া কিন্তু আমাদের জানা নেই।
আমরা পরের চ্যাপ্টারে যখন যাব তখন কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তাহলে এক্স সাইন এক্স, আবার কস এক্স যদি রেখে দেই তাহলে এক্সের জন্য 1 আর সাইন এক্সকে ডেরিভেটিভ করলে পাবো আমরা কস এক্স। এগুলো সব মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন যদি এক্স এর মান আমরা 0 বসাই তাহলে কি হবে? এটি 0 হয়ে যাবে, এটি আমাদের 0 হয়ে যাবে, আবার এটা 0 হবে, আর 1 প্লাস কস এক্স, অর্থাৎ এখান থেকে আমাদের তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আবার এই মানটি আমাদের 0/0 আকার থাকে। তার মানে এ প্রক্রিয়া আমাদের আবার চালাতে হবে, গিয়ে শেষ পর্যন্ত কোন এক পর্যায়ে গিয়ে যদি আমাদের মান পাওয়া যায় তাহলে অর্থাৎ মান পাবো আমরা। এরপরে হয়তো প্রবলেম সলভ করলে পেয়ে যাবো। যেমন আবার আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কত 0, এটি 0 হয়, 0 হয়ে যায়, আর এটি 0 আসে, আর সামথিং cos 1 প্লাস সাইন এক্স cos x, তাহলে 0 বাই সাইন এক্স এর জন্য এটা আমরা আসলে এটা সাইন এক্স cos x এটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আসবে আবার, এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে একটি মান পাবো, অর্থাৎ 0 বাই, তাহলে এখান থেকে সরাসরি আমরা মান যদি বসিয়ে দিই এখন তাহলে এটি 0 হবে, এটি 0 হবে, 0 বাই হয় কিন্তু আমাদের 0 হবে না, এটি 0 হবে, আর 1 আর 1, তাহলে 0 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 0/2 ইকুয়াল টু 0, অর্থাৎ একটি মান আমরা পাচ্ছি। ঠিক আছে, কিভাবে আরো প্রবলেম আছে, যেমন 1/x মাইনাস 1/tan ইনভার্স x ইত্যাদি। এগুলো আমরা আসলে ডেরিভেটিভ না করা থাকলে, শিখা থাকলে এগুলো এই লপিতাল ফর্মুলা প্রয়োগ করতে অসুবিধা হয় বা আমাদের জানা নেই যেহেতু, সেক্ষেত্রে আমাদের এই কাজটি আমরা যখন অন্তরীকরণ করব তখন শিখবো, তখন কিন্তু এই লপিতালের অঙ্কগুলো খুব আমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। সে পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করো। তাহলে আমরা এই দু প্রক্রিয়াতে আমরা দেখলাম বিস্তারযোগ্য পদ্ধতিতে আমরা লিমিটের মান বের করতে পারি, আবার প্রবলেম সলভ করতে পারি, এবং এল হসপিটালের ফর্মুলা প্রয়োগ করে আমরা তৈরি করতে পারি। এখন এটি এই থিওরিটি তোমাদের প্রমাণ নেই, এক্স নট ইকুয়াল টু এ, এটা আমাদের অন্য একটি থিওরি প্রমাণ করতে গিয়ে কাজে লাগে। তোমরা মেনে নিতে পারলে খুব ভালো হয়, আর না হলে এর ব্যাখ্যা আমরা অন্যভাবে দিতে পারবো। অর্থাৎ এক্স নট ইকুয়াল টু এ যদি হয়, এক্স টেন্ডস টু এ হয় এরকম, তাহলে এই ক্ষেত্রে আমাদের একটি জিনিস আছে, সেটি হলো এফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এইচ এক্স জি এক্স ইত্যাদি। এরকম তিনটি ফাংশন যদি আমাদের এরকম হয়, এবং সেক্ষেত্রে যদি এমন হয় যে লিমিট এইচ এক্স টেন্ডস টু এ, যে কোনো আমরা লিমিট দিয়ে রেখেছি এইচ এক্স, এবং লিমিট এক্স টেন্ডস টু এ জি এক্স, এ দুটি যদি মান একটি নির্দিষ্ট মান দেয়, সে মানটি ধরে নিলাম এল, তাহলে দুই প্রান্তের লিমিটের মান যদি আমরা এল পাই, তাহলে অতএব আমরা এখান থেকে সিদ্ধান্ত নিব লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু এল, মাঝেরটিও ঠিক একই মান দিবে। এটি আমাদের মূলত স্যান্ডউইচের উপপাদ্যটি বা পিঞ্চিং থিওরেম। সেটি হলো তিনটি ফাংশন যদি এরকমভাবে তারা সম্পর্কযুক্ত হয়, এইচ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু জি এক্স, তাহলে দুই প্রান্তের যে মানটি আসবে, যে লিমিটিং ভ্যালু যেটি পাবো দুই প্রান্তের লিমিটিং ভ্যালু যদি এল হয়, তাহলে নিশ্চিত মাঝের এই এফ এক্সেরও কিন্তু লিমিটিং ভ্যালু আমরা এল পাবো। এটি আমাদের স্যান্ডউইচের ফর্মুলা, এটি আমরা সামনে কাজে লাগাবো, অথবা এটি যদি পছন্দ না হয় তাহলে আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারবো। এখান থেকে আমরা দু একটা থিওরি দেখব যেগুলো আমাদের প্রবলেম সলভ করতে গিয়ে অহরহ কাজে লাগে। যেমন লিমিট এক্স টেন্ডস টু 0 cos x ইকুয়াল টু 1, আমরা জানি যে cos 0 মান 1, অর্থাৎ x এর মান 0 বসাইলে cos 0 ডিগ্রি মান 1, এটা আমরা জানি। তারপরে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়াল টু 1। এখানে একটু কথা আছে, সেটি হলো কি, এটি যদি 1/x হয় তাও কিন্তু 1 হবে, এটি যদি sin x টেন্ডস টু 0 x বাই sin x হয় তার মানও 0 হবে। কারণ হলো আমরা এই লিমিটটিকে, এই অংশটিকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি,
সেটা আমার প্রয়োজনে আমরা লিমিট অর্থাৎ 1 আমার লিমিট যদি হরে প্রয়োজন হয়ে যায় x টেন্স টু 0 আমরা লিখতে পারবো, অর্থাৎ আমরা sin x বাই এক্স। তাহলে লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স। এখন এই স্বাভাবিক কারণে আমার এই চলকটি যদি এখানে থাকে অর্থাৎ x থাকতো আর যদি হরে থাকতো মানে এরকম আমার লিমিট যদি এখানে থাকতো লিমিট x টেন্স টু 0, সেটা কিন্তু একই জিনিস। আমরা যদি অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটি অর্থাৎ লিমিট x বাই সাইন এক্স লিমিট x টেন্স টু 0 এটিকে আমি লিখতে পারি এইভাবে 1 লিমিট x টেন্স টু 0, যেখানে চলক থাকবে সেখানে লিমিট আমরা অহরহ যেখানে সেখানে দিতে পারবো। তাহলে আমরা লিখতে পারি সাইন এক্স বাই এক্স, এই চলকটিকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এ মানটি 1, তাহলে 1/1 ইকুয়াল টু 1, তার মানে সেম জিনিস অর্থাৎ সাইন লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, লিমিট x টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স এক্স বাই ট্যান এক্স বাই এক্স, একই জিনিসই আমাদের এই মানগুলো দিবে। এদিকে একটু খেয়াল রাখা লাগবে, অর্থাৎ আমরা লিমিট কিন্তু বিভিন্ন জায়গাতে অতিরিক্তভাবে আমরা যেখানে চলক থাকবে সেখানে প্রয়োজনে আমরা সে ব্যবহার করব। তাহলে আমরা এখন মূলত দেখতে চাচ্ছি যে লিমিট x টেন্স টু 0 sin x by x equal to 1 equal to limit x tends to 0 tan x by x, অত দুটি একসাথে আমি লিখলাম। এই প্রমাণটি আমরা দিতে চাই। আমরা এটি কিন্তু তোমাদের থিওরি হিসেবে প্রমাণ থাকতে পারে যে দেখাও যে বা প্রমাণ করো এটি, আর প্রবলেম সলভ করার সময় আমরা এটা যখন আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব তখন সরাসরি আমরা এই মানটি বসাতে পারবো। এটি প্রমাণের জন্য আমাদের একটু ফিগারে যেতে হবে, অর্থাৎ ধরে নিলাম এই এমন একটি বৃত্ত, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এটি একটি আমরা নাম দিতে পারি এ বি একটি জ্যা, ও হতে এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করি, ও এ ও বি যুক্ত করলাম। এখন পরিধি পর্যন্ত বর্ধিত করলে আমরা জানি চাপ এ কেন্দ্রে যে কোণ তৈরি করে সে কোণটির আমরা নাম দিলাম এক্স নাম দিলাম এই কোণটির নাম, অর্থাৎ এটি আমার নাম দেব। তাহলে এখানে যদি আমরা ডি নাম দিই, এখানে যদি আমরা পি নাম দিই ইচ্ছা মতো, তাহলে সেক্ষেত্রে এপি চাপটি কেন্দ্রে এক্স কোণ তৈরি করছে, সেটি কিন্তু আমরা সূক্ষ্মকোণ বিবেচনা করছি, তাহলে আমাদের প্রমাণ সুবিধা হবে। এখন এ বিন্দুতে এবং বি বিন্দুতে দুটি আমরা স্পর্শক অঙ্কন করি। তোমরা বৃত্ত থেকে শিখেছ যে বহিস্থ কোণে একটি বিন্দু থেকে বৃত্তের উপরে দুটি স্পর্শক অঙ্কন করা যাবে। তাহলে দুটি স্পর্শক আমরা অঙ্কন করি। ধরে নিলাম এটি একটি স্পর্শক আমার, আর এখান থেকে এটি একটি, এবং এটিও নিশ্চিত যে এই ওপিকে বর্ধিত করলে কিন্তু তারা ওই এক বিন্দুতে স্পর্শক দুটিকে এক বিন্দুতেই ছেদ করবে। এটি কিন্তু আমাদের স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আসে, কারণ হলো বহিস্থ কোনো বিন্দু থেকে যে আমরা স্পর্শক অঙ্কন করব সেই স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হবে। কেন্দ্র থেকে যখন জ্যাকে আমরা সমদ্বিখণ্ডিত করব তাহলে এ দুটি সমান হবে। তাহলে সেক্ষেত্রে কেন্দ্র থেকে যে অঙ্কিত যে সরলরেখাটি সেটি হবে ওই স্পর্শকের যে আমরা বহিস্থ যে বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করেছি সে বিন্দুতে গিয়ে মিলে যাবে, তবে এখান থেকে আমরা পাবো। এখন আমরা যদি এখান থেকে কিছু একটা সম্পর্ক টানার চেষ্টা করি, এটুকু আমার কিন্তু জ্যা ছিল এ বি জ্যা এবং এডি তার অর্ধেক, তাহলে আমরা যদি জ্যা এডি বলি, অর্ধেকের কথা বলছি, এর চাইতে কিন্তু এই চাপটুকা এপি চাপ আমরা যদি এপি বলি তাহলে নিশ্চিত এডির চাইতে এপি বড়। এবং আরও একটা সম্পর্ক দেখতে পাচ্ছি যে আমরা স্পর্শক বলছিলাম এসি, স্পর্শক লেখা যেতে পারে এসি তার চেয়ে বড়। এখন এখানে আমরা যে কাজটি করতে চাই সেটি হলো সবাইকে আমরা
ওয়ে দিয়ে ভাগ করতে চাচ্ছি, তাহলে যে এডি বাই ওয়ে লেস দেন চাপ এপি বাই ওয়ে লেস দেন, এটা আমাদের স্পর্শক ছিল। এরকম আমরা প্রত্যেকটি অংশকে আমরা ওয়ে দিয়ে ভাগ করলাম। এখন আমরা যদি এই কথা বলি এডি বাই ওয়ে, যে প্রসঙ্গ আমাদের বাদ, যে আমাদের স্টেটমেন্ট এডি বাই ওয়ে, এডি বাই ওয়ে এই ত্রিভুজটা আমরা কল্পনা করি, ও এডি ত্রিভুজ কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ছিল লম্ব বাই অতিভুজ, এটি আমরা পাবো সাইন এক্স। এটি আমাদের হবে এক্স, কেন হবে একটু পরে বলছি। এসি বাই ওয়ে, এসি এসি বাই এটি আমার, আবার এটি যদি, কারণ এটি আমার 90 ডিগ্রি, এখানে আমি স্পর্শক অঙ্কন করেছি, স্পর্শক ব্যাসার্ধের সাথে লম্ব হয়ে যাবে, তাহলে এটি আমার ভূমি হবে। তাহলে এখন আমার এটি কত, আমার এটি হলো লম্ব আর এটি হলো ভূমি, লম্ব বাই ভূমি সমান ট্যান, এটা আমরা পাবো ট্যান এক্স। এটি আমার কেন এক্স কেন হবে, আমরা জানি এস ইকুয়াল টু আর থেটা, চাপ ইকুয়াল টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল, তাহলে আমরা এই থেটাটা আমার কি দাঁড়াবে, তাহলে থেটা ইকুয়াল টু হবে এস বাই আর, চাপকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করেছি আমরা, এটাও তাই, চাপ এপিকে আমরা ব্যাসার্ধ ওয়ে দিয়ে ভাগ করেছি, কাজেই সেটি অ্যাঙ্গেল দিবে, সেই অ্যাঙ্গেলটি আমাদের এক্স, তার মানে এটি সম্পর্ক আমাদের ঠিক আছে। এখন আমাদের টার্গেট হলো সাইন এক্স বাই এক্স। এখন আমরা কি কাজ করতে চাই, সেটি হলো আবার ট্যান এক্স বাই এক্স আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখন যে কাজটি করতে চাই, আমরা এটিকে যদি সবাইকে যদি সাইন এক্স দিয়ে ভাগ করে দিই আমরা, তাহলে কি হবে, সাইন এক্সকে যদি আমরা, তাহলে আমরা এখানে পাবো 1 লেস দেন এক্স বাই সাইন এক্স লেস দেন ট্যানের ভিতরে আছে সাইন বাই কস, তাহলে আমরা পাবো 1 বাই কস এক্স। এই তো আমাদের সাইন এক্স বাই কস এক্স থাকে। এখন আমরা যে কাজটি করতে চাইছি সেটি হলো আমাদের দরকার সাইন এক্স বাই এক্স। আমি একটু বলছিলাম এক্স বাই সাইন এক্স কিন্তু আমাদের মান দিতে পারবো, কিন্তু আমরা ফর্মুলা যেহেতু আমরা এখান থেকে চাচ্ছি সাইন এক্স বাই এক্স, তাহলে আমরা এটিকে উল্টে দিতে পারি। তার মানে ইমপ্লাইজ আমরা এই কাজ করতে পারি 1 সাইন এক্স বাই এক্স কস এক্স, কারণ আমরা জানি হর এবং লগ পেয়ে যদি আমরা স্থানান্তর করি তাহলে অসমতার চিহ্নটা ঘুরে যাবে, সেই বিধি অনুযায়ী। তা আমরা ঘুরে যদি আবার নতুন করে লিখি ইমপ্লাইজ cos x লেস দেন sin x বাই এক্স লেস দেন 1, এই তো আমাদের প্রমাণ হয়ে আসছে। আমরা এভাবে এটা প্রমাণ যদি দিতে পারি tan x কেও প্রমাণ দিতে পারবো। তোমরা বইয়ের একটু হেল্প নিলে ইজি হয়ে যাবে, খুব ইজি হবে। এখন আমরা চলে যাই এখানে, আমরা বলছি কি যে যদি এখন x টেন্ডস টু 0 হয়, অর্থাৎ অ্যাঙ্গেলের পরিমাণ ধীরে ধীরে কমতে গিয়ে 0 হয়ে যায়, তাহলে কি ঘটনা ঘটবে, cos x এর মান cos 0 এর মান 1, এটি 1 এবং এ প্রান্তেও 1, তাহলে একটি অংশের মান হবে কি একের চাইতে বড় আবার একের চাইতে ছোট। পিঞ্চিং থিওরির যেটা আমাদের, অর্থাৎ যেটা আমরা স্যান্ডউইচের যে ফর্মুলাটা দেখছিলাম সেটা এরকম জিনিসই ছিল, এফ এক্স এটি ছিল এইচ এক্স লেস দেন এফ এক্স লেস দেন জি এক্স। সেক্ষেত্রে বলেছিলাম যে দুই প্রান্ত যদি একই মান দেয় মাঝেরটি তাই মান দেবে, অথবা যদি আমরা এটাকে মানতে না পারি তাহলে এটাকে ব্যাখ্যা দিতে পারি। কেমন আমরা ব্যাখ্যা দেবো এখন, তাহলে কথা বলবো যে আমরা এখন বলবো এক্স টেন্ডস টু যদি 0 হয় তাহলে লিমিট, অর্থাৎ এক্স টেন্ডস টু 0 cos x এই মানটি আমাদের 1 দিবে। তাহলে আমরা এখানে সরাসরি লিখবো এক্স টেন্ডস টু 0 হলে মান দিব 1, লিমিট এক্স টেন্ডস টু 0 এই মানটি আমরা বের করবার জন্য আমরা লিখছি ওটাই sin x বাই এক্স লেস দেন 1, এটিও 1 এটিও 1। একটি মান বলছে কি একের চাইতে বড় এবং একের চাইতে ছোট, এ মানটি নিশ্চিত একের খুব কাছাকাছি এবং একের দিকে ধাবিত হচ্ছে, সেই যুক্তি দিয়েও আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স, এটি একের চাইতে ছোট যখন বলে আবার একের চাইতে বড় তখন এই মানটি একের দিকে যায়, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে মানটি আমাদের একের দিকে অগ্রসর হবে, 1 হবে। অথবা আমরা যদি স্যান্ডউইচের থিওরি প্রয়োগ করি তাহলে উভয় প্রান্ত আমাদের 1 হবে, বিধায় মাঝের মানটিও আমাদের, অর্থাৎ উভয় প্রান্ত যেহেতু
যে মান দিবে মাঝের এই লিমিটটি সে মান দিবে, অর্থাৎ 1 1, তাহলে সে মানটি 1 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রমাণটি দিতে পারি, অর্থাৎ sin x বাই এক্স এটি আমাদের লিমিট x টেন্ডস টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু 1। এখন যদি আমরা tan x এর প্রমাণ দিই, তাহলে tan x এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি, আমরা যদি এটিকে আবার tan x অর্থাৎ সবাইকে যদি আমরা tan x দিয়ে ভাগ করে দিই, এখানে এখন যদি আমরা এখানে tan x দিয়ে ভাগ করি তাহলে কি হবে, এটিকে আবার tan x দিয়ে ভাগ যদি করি sin x বাই tan x sin বাই cos, তো cos উপরে চলে যাবে, তাহলে cos x হবে লেস দ্যান x বাই tan x লেস দ্যান 1। আবার আমরা এটিকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কি লিখবো, ইমপ্লাইজ আমাদের দরকার tan x বাই x, তাহলে 1 বাই cos x গ্রেটার দ্যান tan x বাই x গ্রেটার দ্যান 1। এটিকে আবার যদি আবার ঘুরিয়ে লিখি তাহলে কি লিখবো, এবার ইমপ্লাইজ 1 আগে লিখলাম tan x বাই x লেস দ্যান 1 বাই cos x, আগের মতোই x টেন্ডস টু যদি 0 হয় তাহলে cos x এর মান 1 বাই 1 দিবে মান। একইভাবে আমরা বলতে পারবো পেঞ্চিং থিওরেম থেকে অথবা স্যান্ডউইচ থেকে বলতে পারবো যে দুই প্রান্তের মান যেহেতু 1, কাজে মাঝের লিমিটের মানটিও 1 হবে। অথবা আমরা tan x বাই x কে আমরা ব্যাখ্যা দেব যে মানটি একের দিকে একের চেয়ে ছোট এবং একের চেয়ে বড় বিধায় মানটি একের দিকে অগ্রসর হয়, এবং সেই মানটি আমাদের অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 যদি হয় তাহলে tan x বাই x এর মান 1 হবে। এই প্রমাণটি আমরা এভাবে দিতে পারি। এখন কিছু আমরা প্রবলেম নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আছে, তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো। আমার ধারণা যে তোমরা বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে বিভিন্ন ফর্মুলা প্রয়োগ করে অঙ্কের ধরনের দিকে লক্ষ্য করে কিছু হিসাব নিকাশ, বিশেষ করে ত্রিকোণমিতির কিছু ফর্মুলা এখানে প্রয়োগ করতে হবে। সেই ফর্মুলাগুলো তোমাদের আমি প্রথমে বলেছিলাম যে ত্রিকোণমিতির রাজ্যে পদচারণা যদি ঠিক না হয়, পরিষ্কার না হয়, তাহলে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের হোঁচট খেতে হবে, অর্থাৎ ত্রিকোণমিতি সম্পর্কে আমাদের পুরো ধারণা থাকা লাগবে। একটি প্রবলেম যেমন দেখতে পাচ্ছি এখানে লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x tan x মাইনাস sin x বাই x কিউব। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা এল হসপিটালের ফর্মুলা প্রয়োগ করতে পারবো, কারণ x এর মান 0 বসালে 0 বাই 0 হয়ে যায়। তাছাড়া আমরা বিস্তারযোগ্য পদ্ধতিতে বিস্তার করতে পারবো। আমরা যখন ত্রিকোণমিতি, বিশেষ করে আমাদের এই ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আমরা প্রয়োগ করব এখানে, অথবা যখন আমরা অন্তরীকরণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো তখন আমরা ওখানে এল হসপিটালের ফর্মুলা প্রয়োগ করতে পারবো। আপাতত আমরা বিস্তারযোগ্য পদ্ধতি যদি যেতে চাই তাহলে এটি কি হবে, tan x পাই, তাহলে এখান থেকে যদি আমরা tan x কমন নিতে চাই তাহলে এই sin x কে আমরা tan x যদি করতে চাই তাহলে sin x বাই cos x ইন্টু cos x এরকম হওয়া লাগবে। তাহলে আমরা tan x কমন পাবো, তার মানে tan x যদি কমন নেই 1 মাইনাস cos x হবে ডিভাইড বাই x কিউব। এখন আমরা যে কাজটি করব, আমি একটু আগে বলছিলাম যে লিমিট আমার যেখানে চলক থাকবে সেখানে আমরা ইচ্ছা মতো লিমিট ব্যবহার করবো, হর লব পাশে একাধিকবার লিমিট লিখতে পারবো। লিমিট x টেন্ডস টু 0 tan x বাই, যদি ধরতে পারো দিতে পারো, আর যদি ধরতে না পারো তাহলে পরবর্তীতে লিখতে পারো, আপত্তি নেই। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি আমি, সেটি হলো 1 মাইনাস cos x এর ফর্মুলা আমরা ত্রিকোণমিতি শিখেছি 2 sin স্কোয়ার x বাই 2। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটি আমরা কাজ করতে চাচ্ছি, সেটি হলো যদি বুঝতে না পারো আপত্তি নেই থাক, তাহলে 2 sin স্কোয়ার x বাই 2 ডিভাইড বাই x কিউব। এটি আমরা ফর্মুলা প্রয়োগ করে পেলাম। এখন যেটা আমি করতে চাই সেটি হলো লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x এই আকৃতিতে লিখতে পারলে আমরা এই অংশটাকে 1 লিখতে পারবো। এটি একটি গেল। লিমিট আরও একটি দেখতে পাচ্ছি x বাই 2 টেন্ডস টু 0, একটু পরে বলছি, sin x বাই 2 বাই x বাই 2। এটি আমাদের স্কোয়ার করে দিতে হবে, এই স্টাইলে লিখতে পারে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে লিমিট সহ স্কোয়ার দেব। লিমিট সহ স্কোয়ার দেওয়ার কোনো নিয়ম নেই বা দেওয়া হয় না, লিমিট বাদ দিয়ে শুধু ওই ত্রিকোণমিতির ফাংশনটাকে স্কোয়ার দিলে ওই একই অর্থ প্রকাশ করে। এখন আমি এখানে একটি কাজ করেছি, সেটি দেখো
এক্স টেন্স টু জিরো, কিন্তু এখন আমরা এখানে লিখেছি এক্স বাই টু টেন্স টু জিরো। প্রতিযোগিতার ক্ষেত্রে সরাসরি যদি তুমি এক্স টেন্স টু জিরো যদি লিখে দাও, তাহলে প্রতিযোগিতার ক্ষেত্রে কিন্তু তুমি কি পিছিয়ে যাবে। আর নর্মালি যখন কোনো টিচার খাতা দেখবে, তোমাকে এখানে যদি তুমি এক্স টেন্স টু জিরো দাও, তোমাকে মার্ক দিয়ে দিবে হয়তো সেটা। এখানে আমাদের খেয়াল করা লাগবে, এখানে আমাদের চলকটি চলে আসছে এক্স বাই টু। আমরা একটু আগে বলছিলাম যে সাইন এক্স বাই এক্স কিংবা সাইন থেটা বাই থেটা, থেটা টেন্স টু জিরো, তো এই থেটাটি আমার এখন এক্স বাই টু আকারে আছে। বিধায় আমাদের এখন খেয়াল করা লাগবে যে এ মানটি এখান থেকে, অর্থাৎ এ মানটি আমাদের এখানে স্কোয়ার আছে, তাই এখানে কিউব থাকলে কিউব দিয়ে ব্যালেন্স করতাম। এখন আমাদের কাজ হলো, হরে আমার এক্স কিউব ছিল, এখানে একটি এক্স লিখেছি, এখানে একটি স্কোয়ার দিয়েছি, এক্স স্কোয়ার হয়ে গেছে। এখানে আমার ছিল টু, তাহলে আমি এখানে এ টুকে উল্টিয়ে দিচ্ছি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ফোর হয়ে গেছে আমার। তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে আমার একটি কত হবে, তাহলে আমার আর কত লাগবে, অর্থাৎ আমার হরে এই অংশটি চলে যাবে। তার মানে আমি যদি এখানে ব্যালেন্স করে দিই, তার মানে এখানে আমার একটা টু লাগবে, অর্থাৎ হাফ এটি। তাহলে এটি এটি আমার ফোর হয়ে যাবে, দুই দুই নিচে দুই কে এটি উল্টে যাবে ওখানে। তার মানে এখন আমরা মান পাবো যেটি এটুকের ভিতরে আমাদের আর কোনো চলক নেই, এর লিমিট দরকার নেই। তাহলে এখান থেকে আমরা মান পাবো, এই অংশ থেকে মান পাবো 1, এবং এখান থেকে আমরা মান পাবো 1 স্কোয়ার বা 1, এটিও আমাদের 1 স্কোয়ার বা 1 হতে পারে, ইন্টু হাফ ইকুয়াল টু শেষ পর্যন্ত আমরা পাবো হাফ। যে মানটি আমাদের কেমন ছিল 0/0, কেমন যেন আমাদের মিনিংলেস হয়ে যাচ্ছিল, সেই ক্ষেত্রে আমরা মান পাচ্ছি ফর্মুলা প্রয়োগ করে হাফ মান পেলাম, অর্থাৎ তার একটি লিমিটিং ভ্যালু হাফ পেলাম। তাহলে এরকম এই ফর্মুলাগুলো আমাদের এইভাবে জানা ফর্মুলা থেকে অগ্রসর হতে হবে। তারপরে আরো কিছু কলা কৌশল অবলম্বন করতে হবে। যেমন আরো একটি অঙ্ক দেখতে পাচ্ছি, সেটি হলো লিমিট এক্সটেন্স টু π/2 sec x minus tan x, sec x minus tan x। এটা ভিন্ন রকমের অঙ্ক হতে পারে, সৃজনশীল অঙ্ক, উলট পালট আগে পরে ইত্যাদি হতে পারে। π/2 minus x, আমরা x এর মান যদি π/2 বসিয়ে দিতে হলে হরে 0 হয়ে যায়, এখানে π/2 আনডিফাইন্ড হয়ে যায়, ইত্যাদি দিলেও সব আনডিফাইন্ড হয়ে যায় এরকম। তাহলে সেক্ষেত্রে আমাদের একটি কলা কৌশল অবলম্বন করা লাগবে। কিছু ক্ষেত্রে যদি লিমিটটি এরকম থাকে, আমরা জানি কোঅর্ডিনেট চেঞ্জ করলে আমরা কিন্তু আমাদের একটি সুবিধা আসতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো কি, যে এক্স ইকুয়াল টু আমরা ধরবো π/2 প্লাস এইচ, নতুন একটি আমরা চলক যোগ করে দেবো। এখন এক্সের জায়গাতে আমরা এই মানটি বসাবো। এখন আমরা প্রশ্নে দেওয়া ছিল কি এক্স টেন্স টু, যেহেতু এক্স টেন্স টু π/2, তাহলে অতএব এইচ টেন্স টু 0 হবে নিশ্চিত। এক্স এর এই মানটি তো π/2 এর খুব কাছাকাছি, নতুন কেউ সংযোজন করলে সে মানটি 0 হতেই হবে। তাহলে আমাদের এখান থেকে এই মানটি বসাবো, লিমিট এইচ টেন্স টু 0, কিছু সুবিধা পেতে পারি, sec π/2 প্লাস এইচ মাইনাস tan π/2 প্লাস এইচ ডিভাইড বাই π/2 মাইনাস এক্স। এখানে আমাদের ছিল π/2 মাইনাস এক্স, তা π/2 মাইনাস এক্স ইকুয়াল টু আমরা মাইনাস এইচ পাবো। তাহলে এটা মাইনাস এইচ আসতে পারে, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, সেক থেকে আমরা জানি π/2 প্লাস এইচ সেকেন্ড কোঅর্ডিনেটে চিহ্ন আমাদের একটি মাইনাস হবে, এবং এটি হবে আমাদের কোসেক এইচ মাইনাস, আবার এটি নিজে মাইনাস, অর্থাৎ এটি সেকেন্ড কোঅর্ডিনেটে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ট্যান থেকে কট হয়ে যাবে, কট এইচ ডিভাইড বাই মাইনাস এইচ। এখন যদি মাইনাস আমরা ক্যান্সেল করতে চাই, তাহলে এটি আগে পরে লিখলে লেখা যেতে পারে। তার মানে লিমিট এইচ টেন্স টু 0, মাইনাস যদি আমরা ক্যান্সেল করে দিই কোসেক এইচ মাইনাস কট এইচ বাই এইচ। এখন আমরা এক্স এর মান যদি এইচ এর মান যদি 0 বসাই, তাহলে 0 ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের কিন্তু ঝামেলা আরো থাকে। এখন এটা যদি আমরা অন্য কোনো উপায়ে যদি সলিউশন বের করার চেষ্টা করি, 1/sin h মাইনাস cos h বাই sin h ডিভাইড বাই h। লসাগু যদি আমরা করি, দেখি কি পাওয়া যায়, ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, 1 মাইনাস cos h বাই
সাইন এইচ, এবং এইচ তো ছিলই, দিলাম সামনে, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 টু সাইন স্কোয়ার এইচ বাই 2, এইচ আছে, সাইন এইচ এর ফর্মুলা আমরা শিখেছি 2 সাইন এইচ বাই 2 কস এইচ বাই 2। তাহলে এখান থেকে আমাদের ক্যান্সেল হবে লিমিট এইচ টেন্স টু 0, 2 ক্যান্সেল হবে, একটি সাইন ক্যান্সেল হয়ে যাবে, থাকবে আমার সাইন এইচ বাই 2 ডিভাইড বাই এইচ কস এইচ বাই 2, লিমিট এইচ টেন্স টু 0। আমাদের আমরা দুটিকে আলাদা আলাদা লিখতে পারি এখন, এইচ বাই 2 টেন্স টু 0 একসাথে দিয়েও দিতে পারো, কারণ হলো দুটোর ক্ষেত্রে কিন্তু থেটাটা কিন্তু এইচ বাই 2 এর মতো হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বলবো সাইন এইচ বাই 2 ডিভাইড বাই এইচ বাই 2, তাহলে এটি আমার বেশি হয়ে গেছে লেখা, এই 2 এখানে দিলাম। আর একটা লিমিট যদি আমরা আলাদা লিখতে চাই তাহলে লিখতে পারবো, অর্থাৎ এইভাবে লিখতে পারবো 1 বাই লিমিট এইচ বাই 2 টেন্স টু 0 cos h বাই 2, কিংবা আমরা একটি লিমিটের ক্ষেত্রে সরাসরি এই মানটি আমরা লিখতে পারবো ইচ্ছা করলে, কোনো আমরা এক পাশে যদি আমরা এইটা লিখে রাখতাম তাহলে লেখা যেত। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মানটি 1 হয়ে যাবে, এখান থেকে এটা হাফ হবে, এখানেও 1 আসবে, শেষ পর্যন্ত আমরা পাবো আসলে 1 বাই 2 ইন্টু 1 ইকুয়াল টু আসলে অ্যাকচুয়ালি পাবো 1 বাই 2। তাহলে যে মানটি আমাদের এরকম ঝামেলাযুক্ত ছিল সে মানটি আমাদের মান পেয়ে যাচ্ছি আমরা হাফ। তাহলে কিছু প্রক্রিয়া অবলম্বন করলে এই অনির্ণেয় আকারগুলা বা অসংজ্ঞায়িত আকারগুলো আমরা আবার একটি নির্দিষ্ট মানের দিকে নিয়ে যেতে পারছি। তারপরে আরো দেখতে পাচ্ছি যেমন এরকম ত্রিকোণমিতিক ফর্মুলাগুলি যেমন আছে লিমিট x টেন্স টু 0 cos 7x মাইনাস cos 9x ডিভাইড বাই cos 3x মাইনাস cos 5x। এখানে আমরা দেখতে পাচ্ছি লিমিট x টেন্স টু 0 যদি হয় তাহলে x এর মান 0 দিলে 1 মাইনাস 1 0 হয়ে যায়। এখানেও আমরা লপিতাল অর্থাৎ এল হসপিটাল প্রয়োগ করতে পারা যেতে পারে, অথবা আমরা এখান থেকে ত্রিকোণমিতি সরাসরি ফর্মুলা প্রয়োগ করব cos c মাইনাস cos d আমরা জানি 2 sin c প্লাস d বাই 2, তাহলে 8x হয়ে যাবে, আর সাইন হবে d মাইনাস c, তাহলে সাইন x হবে। একইভাবে 2 সাইন, এগুলো আমরা শিখেছি এর আগে সপ্তম অধ্যায়ে আমরা দেখেছি, এগুলা এটি 4x হয়ে যাবে আর সাইন হয়ে যাবে x, তাহলে এইটি কেটে যায়, এই 2 কেটে যায়, ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0। এই কারণে দেখতে পাচ্ছি 2 সাইন 4x cos 4x বাই সাইন 4x, এটি দেখতে পাচ্ছি নিশ্চিত সাইন 2x 2 থেটা সাইন টয়েসে 2 সাইনে কসে ইত্যাদি ফর্মুলা আমরা দেখেছি, এটি ক্যান্সেল হয়ে যায়, ইকুয়াল টু লিমিট 4x টেন্স টু 0। কেউ যদি মনে করো আমি এইভাবে লিখতে চাই এখন 4x টেন্স টু 0 cos 4x আমার আছে, লিখতে পারো, অথবা সরাসরি x টেন্স টু 0 লিখতে পারো, এখানে অসুবিধা নেই মান। তাহলে এই মানটি আমার শেষ পর্যন্ত কি দিবে 1, তাহলে যে মানটি আমার এরকম ঝামেলাযুক্ত ছিল সে মানটি আমাদের 1 মান দিচ্ছে। তাহলে এই প্রবলেমগুলি আমরা এইভাবে বিভিন্নভাবে সলভ করতে পারবো। তাহলে এরকম আরও বিভিন্ন প্রবলেম আছে, ইম্পর্টেন্ট প্রবলেমগুলি আছে, তোমরা কাছাকাছি অনেক জিনিসগুলাই প্রায় জিনিসই আলোচনা করলাম, এরপরেও বিভিন্ন বই বা বিভিন্ন তোমাদের সাজেশনে বিভিন্নভাবে আরও কিছু আসতে পারে, সেই প্রবলেমগুলি তোমরা সলভ করবে। তারপরে আরও একটি জিনিস আলোচনা করি, ফাংশনের অস্তিত্ব বলতে আমরা বুঝছি কি, যে বিন্দুতে আমরা লিমিটের কথা বলছি, চলকের লিমিট, সে বিন্দুতে ফাংশনের মান থাকাটাই অস্তিত্ব। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের গাণিতিকভাবে কিন্তু সেটি কিন্তু আমাদের বুঝতে হবে যে সেক্ষেত্রে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যদি ডান সীমা এবং বাম সীমার মান সমান হয়ে যায় তাহলে আমরা বলবো যে ওই বিন্দুতে ফাংশনটির অস্তিত্ব আছে, অর্থাৎ ফাংশনটির মান পাওয়া যাবে, সেটি আমাদের ফাংশনের অস্তিত্ব বলা হয়। অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, তখন আমরা বলবো অ্যাকচুয়ালি যখন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে তার মানে কি এ বিন্দু ওই নির্দিষ্ট বিন্দুর কথা বলছি, আবার যখন এক্স এটা তখন আমরা বুঝবো
যে এর ভিতরে লেফট আর রাইট দুই লিমিটই অবস্থান করছে, সেক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সমান হয়, সেক্ষেত্রে ওই বিন্দুতে ফাংশনটি অস্তিত্ব আছে বা অস্তিত্ব বিদ্যমান, এটা আমরা বলি। ফাংশনের অবিচ্ছিন্নতা, এখন অবিচ্ছিন্নতা বলতে আমরা বলছি কোন এক ফাংশনের আমরা গ্রাফ যদি অঙ্কন করি, যেমন তোমরা দেখেছো সাইন এক্স এর গ্রাফ অঙ্কন করেছো তোমরা, সাইন এক্স এর গ্রাফটি এরকম এরকম এরকমভাবে চলে যায়, এটি কোনো কোথাও কিন্তু ছেদ নেই, এটিকে বলা হবে অবিচ্ছিন্ন। আবার দেখা যায় ট্যান এক্স এর গ্রাফ তোমরা দেখেছো এরকম এদিক দিয়ে আসে এদিক দিয়ে নামে, আবার এইখানে একটা গ্যাপ সৃষ্টি হয়, আবার এখান দিয়ে আবার এরকম, তাহলে এগুলো কিন্তু আমাদের, এটি হলো ট্যান এক্স এর গ্রাফ, তাহলে এটি কিন্তু আমাদের বিচ্ছিন্ন। তাহলে ফাংশনটি অবিচ্ছিন্ন কি বিচ্ছিন্ন সেটিও কিন্তু আমাদের চেক করার গাণিতিক পদ্ধতি আছে। আমরা সংজ্ঞাতে দেখবো যে অবিচ্ছিন্ন কি না, সেটা যদি ফাংশনটি অবিচ্ছিন্ন হতে হয় তাহলে কোনো বিন্দুতে ফাংশনটি বিদ্যমান হবে এবং ওই বিদ্যমান হওয়ার সাথে সাথে ওটি ওই ফাংশনাল ভ্যালু সমান হবে। অর্থাৎ আমরা এই কাজটা বলতে চাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, এটি যদি বিদ্যমান ধরে নিলাম এবং এ মানটি যদি এরকম হয়, তার মানে বিদ্যমানের ভিতরে কে আছে, লেফট হ্যান্ড লিমিট আছে এবং রাইট হ্যান্ড লিমিট আছে, এ দুটির ভিতরে এটির ভিতরে এটি আছে, এবং এ মানটি যদি আমার এরকম হয়, এফ অফ এ এর সমান হয়, তার তিনটি ভ্যালু আছে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু, এই তিনটি মান যদি কোনো বিন্দুতে সমান হয়ে যায় তাহলে সেই বিন্দুতে ফাংশনটি আমাদের অবিচ্ছিন্ন। আর নতুবা এই সম্পর্কের ভিতরে কেউ যদি একটি অসমান হয়, অর্থাৎ এরা দুটি সমান হলো অথচ এর সমান নয়, তাহলে বিচ্ছিন্ন। যদি আবার এরা দুটো সমান হয় না, এটা সমান হয়, এ দুটো সমান হয়, তাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে, অবিচ্ছিন্ন হবে। অর্থাৎ ওই বিন্দুতে ফাংশনটি একটা গ্যাপ সৃষ্টি হবে, যে আমরা লেখচিত্র অঙ্কন করি, সেটা আমরা মূলত বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন বলতে যাচ্ছি। অবিচ্ছিন্ন বলতে সেটি কোথাও গ্যাপ সৃষ্টি হবে না, বিচ্ছিন্ন বলতে গ্যাপ সৃষ্টি হবে। জাস্ট আমরা একটা প্রবলেম দিয়ে দেখতে পারি যে কোনো একটা বিন্দুতে, যেমন তোমরা দেখতে পাচ্ছ এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা একটা ফাংশনকে আমরা যদি সংজ্ঞায়িত করি, তার মানে এরকম এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, একাধিক বিন্দু থাকতে পারে। আমরা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে চেক করি, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা ফাংশনকে চেক করবো, এফ এক্স ইকুয়াল টু বলছে এক্স স্কোয়ার প্লাস 1, সেক্ষেত্রে বলছে কি এক্স লেস দ্যান 0, এই ফাংশনটি কেমন হবে, এক্স কেমন হবে 0 লেস দ্যান ওয়ার ইকুয়াল টু এক্স লেস দ্যান ওয়ার ইকুয়াল টু 1, এটি আবার 1/x এরকম হবে ফাংশনটি যখন এক্স গ্রেটার দ্যান 1। এখন বলছে এক্স ইকুয়াল টু 0 কিংবা এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা চেক করব। এখন যেটা বলছে সেটা হলো কি, যে আমরা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে চেক করতে চাই, এটি 0 বিন্দুতে ফাংশনটি কন্টিনিউয়াস হয় কি না সেটি চেক করব। তাহলে আমরা প্রথমে দেখব লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, এখন আমরা দেখব যে কোন জায়গাতে এক্স এর মান 0 চেয়ে ছোট, ফার্স্টে কিন্তু দেওয়া আছে, সেটি হলো আমরা এখানে এফ এক্স লিখতে পারবো ইচ্ছা করলে, পরের লাইনে আমরা মান বসাবো এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স কোথায় হবে, তাহলে এক্স এর মান 0 চেয়ে ছোট এখানে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু, আমরা এক্স এর মান 0 বসালে কি পাবো, 1 পাবো। আবার রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু পাবো লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স, কোথায় এটা বলবো আমরা, এক্স এর মান 0 চেয়ে বড়, ইকুয়াল কিনা দেখার দরকার নেই, এক্স এর মান 0 চেয়ে আমরা বড় দিচ্ছি এখানে, এটি হবে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, আরও সম্পর্ক আছে ওটা আমার দেখার দরকার নেই, আমি খালি দেখবো যে এক্স এর মান 0 চেয়ে বড় কোথায়, এটা কিন্তু 1 এর চেয়ে বড়, এটা কিন্তু 0 চেয়ে বড় এবং একের চেয়ে ছোট, কাজে আমরা এখানে যেতে পারবো না, এখানে এক্স এর মান 0 চেয়ে বড়, এখানে এক্স, তাহলে এক্স এই মানটি আমরা এক্স এর মান 0 বসালে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়নি, নিশ্চিত এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তার মানে এখনই আমরা সিদ্ধান্ত নেব যে যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, আর আমার সামনে যাওয়ার দরকার নেই, ফাংশনাল ভ্যালু বের করার প্রয়োজন নেই, আমরা আগে কমেন্ট করতে পারবো। দেয়ারফর এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন, বাস কথা শেষ। আবার যদি এ দুটি সমান হতো তাহলে ফাংশনাল ভ্যালু বের করে দেখাতাম যে সেখানে ফাংশনটি ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান কিনা। যেমন আমরা 1 কে যদি আমরা চেক করি এক্স ইকুয়াল টু, আমরা 1 বিন্দুতে যদি
একই সাথে আমরা যদি মুখোমুখি চেক করি x ইকুয়াল টু 1, কোথায় বলবো x এর মান একের চেয়ে ছোট কোথায়? এটাতে 1 বসালে 1 পাবো। x এর মান একের চেয়ে বড় কোথায়? তাই এটাতে 1/1, এটিও 1/1, x এর মান 1, তাহলে 1, তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে কিন্তু অবিচ্ছিন্ন হবে, কারণ ফাংশনাল ভ্যালু এখানে আছে, x এর মান 1 ইকুয়াল 1, তাহলে 1। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এই জিরোর ক্ষেত্রে আমরা সমান পেলাম না, কিন্তু x এর মান যেখানে 1 সেখানে কিন্তু আমাদের ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। আমরা এখনই একটি ছবি দেখব, এটা ছবি অঙ্কন করবো আমরা দুই বিন্দুতে, এখনই চেক করবো যে আসলে গাণিতিকভাবে আমরা এটির ব্যাখ্যা যেটি দিলাম সেটি চিত্র থেকে কি পাই। দেখি, এটা আমরা ছবি আঁকতে চাই। এর ছবি আঁকতে হলে তোমাদের এখনো ধারণা আসেনি, তারপরেও আমরা কল্পনা করব y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, দুটি তিনটি বিন্দু আমরা চেক করতে পারি, নিতে পারি, আর মিনিমাম তিনটি বিন্দু নিলে আমাদের সুবিধা হয়। আমরা কি কাজ করতে চাই? এখানে ছবি আঁকতে চাই কি, এক্স এর মান 0 বসাবো, এক্স এর মান 0 বসালে সেক্ষেত্রে y এর মান 1 হবে। কিন্তু এখানে একটা আমার প্রশ্ন আমার ছিল, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে 0তে এক্স ইকুয়াল টু 0, তাহলে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মানটি কি হবে, এক্স এর মান 0 চাইতে ছোট, তাহলে এক্স এর মান 0 চাইতে ছোট যদি হয় তাহলে এখানে আমরা যে মানটি বসাচ্ছি কি এক্স এর মান 0 চাইতে ছোট মান বসাতে হবে এখানে, এই ক্ষেত্রে ফাংশনটি এরকম হবে 0 চাইতে ছোট, তাহলে 0 যদি বসাই তাহলে কি হবে, তাহলে এ মানটি অ্যাকচুয়ালি আমরা পাবো না। আমরা বলছি যে এখানে মান বসাবো কোনগুলা, এক্স এর মান 0 চেয়ে ছোট, তাহলে 0 চেয়ে ছোট কি মান দেবো, নেগেটিভ মান দেবো, সাপোজ -1 দেব, -1 দিলে y এর মান কত পাবো আমরা, y এর মান 2 পাবো, -2 দিব, y এর মান কত পাবো, 5 পাবো, ইত্যাদি ইত্যাদি। তাহলে একটার ছবি যদি আমরা আঁকি তাহলে শেষে কি পেলাম, 0, এক্স এর মান যদি 0 দিই তাহলে y এর মান পাবো 1, সে মানটি আমরা ধরলাম এটা, এ মানটি অ্যাকচুয়ালি আমরা পাবো না, যেহেতু এক্স এর মান 0 আমরা বসাতে পাবো না, এ মানটি ছাড়া বাকি মান পাবো আমরা নেগেটিভ, এক্স এর মান নেগেটিভ আরো অসংখ্য মান আমাদের আসবে, এরকম ভাবে দিতে পারবো। তাহলে কত আসবে, পরেরটি -1, যখন এক্স এর কল্পনা করবো তো y এর মান 2 হবে, দিলাম আনুমানিক এই জায়গাতে, তারপরে -2 যদি হয় তাহলে y এর মান হবে 5, আনুমানিক দিলাম এরকম জায়গাতে। তাহলে আমরা যদি এই ছবিটি অঙ্কন করি, এখন দেখা যায় এইভাবে চলে যায়, এদিক দিয়ে ঊর্ধ্বমুখী হয়ে যায়। এবার আমরা চলে যাবো এক্স এর মান 0 থেকে 1 পর্যন্ত, এক্স এর মান 0 দিতে পাওয়া যাবে, দিলাম এক্স এর মান 0 দিলে কি হবে, এক্ষেত্রে y এর মান, এটা আমাদের f ইকুয়াল টু y, y ইকুয়াল টু x, এক্স এর মান যা দেবো y এর মান তাই পাবো, 0 দিলে 0 পাবো, যেহেতু 0 দিতে পাবো, আর 1 পর্যন্ত মাঝের মান দিতে পারি নাও দিতে পারি, ছোট একটা যেহেতু ব্যবধি, 1 যদি দিই তাহলে 1 পাবো, তাহলে এক্স এর মান 0 দিলে 0 পাবো, 1 দিলে 1 পাবো, তাহলে এটি আমরা যোগ করে দিই, এক্স এর মান হাফ দিলে হাফ পাবো, ইত্যাদি ইত্যাদি y এর মান, তাহলে এটি গেল এইদিকে, এক্স এর মান 1 এখানে, এটি কন্টিনিউ হয়ে গেছে। এখন তোমরা খেয়াল করে দেখো 0 বিন্দুতে দেখো এই ছবিটি কিন্তু গ্যাপ সৃষ্টি হয়েছে, এটা কিন্তু জোড়া লাগেনি, তাহলে 0 বিন্দুতে ফাংশনটি কিন্তু বিচ্ছিন্ন, এবং 1 বিন্দুতে কিন্তু অবিচ্ছিন্ন। আবার একটু চেক করে দেখি আরো কি আছে, এক্স এর মান 1-এর চাইতে বড়, 1-এর চাইতে বড় মানে যে মান দিই না কেন, 2, 4, এক্স এর মান যদি আমরা 2 দিই তাহলে y এর মান হাফ, তাহলে এক্স এর মান যদি 2 হয় y এর মান হাফ হয়ে যাবে, এক্স এর মান যদি 4 হয় তো y এর মান 1/4 ইত্যাদি। এগুলো আমাদের 2, 3, 4, তাহলে এটা আমরা আরো কাছে চলে আসবে এখানে ইত্যাদি। এই ছবিটা আমার এইরকম চলে যাবে, এক্স এর মান যত বেশি বড় বড় মান দেবো আমরা, এক্স অক্ষের কাছাকাছি y এর মান আসবে, তাহলে এটি ধীরে ধীরে এক্স অক্ষের খুব কাছাকাছি মিলে যাবে। তার মানে 1 বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি ফাংশনটি কন্টিনিউয়াস, 0 বিন্দুতে দেখতে পাচ্ছি ফাংশনটি ডিসকন্টিনিউয়াস, বিচ্ছিন্ন। তাহলে এক্ষেত্রে এরকম ফাংশনগুলো আমাদের আসতে পারে যে কোনো বিন্দুতে, যে ফাংশনটি বিচ্ছিন্ন কিনা। আমার প্রশ্ন আসতে পারে ফাংশনটি অবিচ্ছিন্নতা যাচাই করতে, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ইত্যাদি এক্ষেত্রে। তো যাই হোক, আজকের আলোচনা শেষ করব। যে আলোচনাটা করলাম তোমরা দেখবে, নিজেরা চেষ্টা করবে, আশা করি তোমরা এগুলো পারবে। নিঃসন্দেহে তোমরা সবাই মেধাবী ছাত্র, এবং এতে সামনের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত তোমরা আমার সাথেই থাকার চেষ্টা করবে, আমার ক্লাসগুলো দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।